আজকের ক্লাসে আমরা 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস পড়ব এবং এই জায়গা থেকে দেখবেন বিসিএসে 1 মার্ক থাকে প্রায় সময়ই এবং অন্যান্য চাকরির পরীক্ষাও আপনি পাবেন, বিশেষ করে প্রাইমারি এনটিসিআরসিএ অন্যান্য চাকরি পরীক্ষায় পাবেন, কিন্তু 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় অনেক বেশি মার্ক পাবেন এই জায়গা থেকে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা যারা যারা জয়েন হচ্ছেন আমাকে একটু জানান যে আপনার সাউন্ড ঠিকঠাক আছে কিনা। একদম খাতা কলম নিয়ে বসুন, খাতা কলম নিয়ে বসুন। খাতা কলম নিয়ে বসলে কনসেন্ট্রেশনটা ধরে রাখা যাবে। একদম খাতা কলম নিয়ে বসুন, খাতা কলম নিয়ে বসুন। হ্যাঁ, আমার মনে হয় ঠিকঠাক আছে সব কিছু। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে বলবেন, বুঝছেন? যদি কোনো প্রবলেম ফেস করেন ক্লাসের মাঝখানে তাহলে আমাকে বলবেন। দেখেন, আপনাকে আমি একটা কথা বলি যে একটু একটু করেই পড়াশোনাটা গুছাইতে হবে এবং আমার এই কোর্সে কিন্তু সম্পূর্ণ গুছানো পড়াশোনা পাবেন। হ্যাঁ, এলোমেলো না। আসলে আমি এলোমেলো পছন্দ করি না, নিজেও পড়তে পছন্দ করি না। আপনারা যেন একটা গুছানো পড়াশোনা পান, সেই জায়গা থেকেই মূলত আসলে আপনাদের জন্য পরিশ্রম করে যাওয়া। আমরা এইখান থেকে যে আজকের ক্লাসটা আমরা যেটা করব, এইখান থেকে মোটামুটি 1 মার্ক আপনি সব জায়গায় পাবেন এবং পড়াটা একদম সহজ। মানে আমার মনে হয় আজকের ক্লাসটা যদি আপনি দেখেন আর যদি একটু টাইম দেন, মানে একটু খাতায় লিখলেন বা একটু টাইম দিলেন, তাহলেই এনাফ। আসলে আপনি পারবেন এইখান থেকে। দেখুন, আমরা প্রথমে ধ্বনি নিয়ে একটু পড়াশোনা শুরু করি। আমরা প্রথমে ধ্বনি নিয়ে যদি পড়াশোনা শুরু করি তাহলে এইখান থেকে আমি প্রথমে একটা ছক দিব আপনাদের। সেই ছকটা একটু দেখুন ধ্বনির। হ্যাঁ, এই ছক থেকে আপনি 1 মার্ক প্রায় সময়ই পাওয়া যায়। এটা একটু মনে রাখা একটু কষ্ট। আপনি যদি জাস্ট এইভাবে ছকটা লিখতে পারেন, এইখানে আমি লিখলাম রস্য ই আর এইখানে লিখলাম আমি রস্য উ। আচ্ছা, তারপরে আমি লিখলাম এইখানে এ আর এইখানে লিখলাম উ। আচ্ছা, তারপরে এইখানে লিখলাম এ। এই যে এই এটা কিন্তু নাই, তারপরে এইভাবে লিখলাম আর এইখানে লিখলাম অ। আচ্ছা, আর এইখানে লিখলাম আমি আ। আপনার প্রথম কাজ এটা মুখস্থ করা। এই যেই সিরিয়ালটা আমি লিখতেছি আপনি এই সিরিয়ালটাই মাথায় মুখস্থ করে ফেলবেন। সবসময় এই সিরিয়ালটা আপনার মাথায় নিয়ে নেবেন। এদিকে রস্য ই, এদিকে রস্য উ, আর এ উ আ অ আর আ। এই 7টা জিনিস আপনাকে মুখস্থ করতে হবে। এই 7টা থেকেই মূলত একটা এমসিকিউ থাকে, তো আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, জাস্ট 1 মিনিট ওয়েট। ওকে, দেখুন আমাদের এই 7টা জিনিস আপনার মুখস্থ হয়েছে কিনা দেখুন, আপনি পারবেন কিনা। আবার লিখতে পারবেন? আপনাকে আবার লিখি, আমি দেখি। বলেন তো এখানে কি লিখবো, আপনিই বলেন। এখানে লিখবো রস্য ই, রস্য ই। আর এখানে লিখবো রস্য উ, রস্য উ। আর এইখানে কি লিখবো? রস্য ই, রস্য উ, এ আর উ। তারপরে এইখানে কি লিখবো? এইখানে লিখবো এই যে এটা, এই এটা এ। আর এইখানে লিখবো অ, আর এইখানে লিখবো আ। খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা। এইখান থেকে একটা প্রশ্ন পাবেন প্রায় সময়ই দেখা যায়। দেখুন, এই যে এই লাইনটাকে, এই দুইটা ওয়ার্ডকেই আমরা বলবো, এই যে দুইটা ওয়ার্ডকেই আমরা বলবো সংবৃত্ত। সংবৃত, সংবৃত। হ্যাঁ, সংবৃত মানে কি? আপনার ঠোঁটটা কিন্তু বেশি মানে মোটা হবে না, ফাঁক হয়ে যাবে না। আপনি দেখেন রস্য ই মানে ঠোঁটটা কিন্তু একদম কাছাকাছি থাকতেছে। রস্য উ মানে ঠোঁটটা দেখেন একদম ছোট থাকতেছে। আর দেখেন এ এ উ, এটা একটু বড় হচ্ছে এদের চেতে, আপনার ঠোঁটটা একটু ফাঁক বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি অর্ধ সংবৃত। সংবৃত মানে চাপা, ঠোঁটটা চাপা থাকবে, লাগানো থাকবে। তাহলে এটা কি? অর্ধ সংবৃত। তাহলে এটাকে আমরা বলতে পারি অর্ধ সংবৃত। আচ্ছা, তাহলে এটাকেও অর্ধ সংবৃত বলতে পারি। এটার চাইতে আরেকটু বেশি অর্ধ সংবৃত আর কি, মানে আরেকটু বেশি ফাঁকা হচ্ছে। দেখেন এ অ, এটা আরেকটু ফাঁকা হইলো, এটাও অর্ধ সংবৃত। হ্যাঁ, এটাকেও আমরা অর্ধ সংবৃতই বলবো। আচ্ছা, এরপর এই যে লাস্টে যেটা আছে, এই লাস্টেরটাকে বলবো বিবৃত। দেখেন এটা অনেক বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, সরয় আ আ অনেক বড় করা লাগতেছে। আপনি
বলেন আর লেখার চেষ্টা করেন তাহলে এটা হচ্ছে বিবৃত। আচ্ছা, অনেক বেশি বিবৃত করতে হচ্ছে, অর্থাৎ অনেক বেশি বড় করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি এটা হচ্ছে মাথায় রাখবেন। এই যেটাকে অর্ধ সংবৃতও বলা যায় আবার বিবৃতও বলা যায়, এটাও একটু মাথায় রাখবেন। হ্যাঁ, দুইটাই হতে পারে। অর্ধ বিবৃত যদি বলে অনেক সময়, তাহলে এটা আপনি লিখতে পারেন। তাহলে এই সিরিয়ালটা হচ্ছে আপনার মুখস্থ হয়েছে কিনা দেখুন। সরায় আর হচ্ছে রস্যু, তাহলে সংবৃত, নিচের কোনটি সংবৃত ওয়ার্ড বা নিচের কোনটি সংবৃত বর্ণ, তাহলে এটার ক্ষেত্রে এই দুইটা হবে। অর্ধ সংবৃত, তাহলে এটা হবে। পরে অর্ধ সংবৃত বা বিবৃত যেটাই হোক, আপনি এই দুইটা দিতে পারেন। আর হচ্ছে বিবৃত হচ্ছে এটা। আচ্ছা, এখন দেখেন এই শোকের এই দিকে, আপনি এই দিকে মাথায় রাখেন, এই দিকে এই দুইটা ওয়ার্ড হচ্ছে উচ্চ সংবৃত। উচ্চ সংবৃত, হ্যাঁ, এই দুইটা ওয়ার্ডকে আমরা বলতে পারি উচ্চ সংবৃত। তাহলে উচ্চ সংবৃত কোনটা? এই যে দুইটা ওয়ার্ডকে। আর এটা হচ্ছে উচ্চ মধ্য সংবৃত। উচ্চ মধ্য, কঠিন একটা পড়াশোনা এটা। আপনি আজকের ক্লাসে সবচেয়ে কঠিনটা দিয়েই আমি শুরু করেছি। আর এটা হচ্ছে নিম্ন মধ্য সংবৃত। হ্যাঁ, নিম্ন মধ্য, খুবই কঠিন আর খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় এই জিনিসটা। আচ্ছা, তারপরে এইটাকে আমরা কি বলবো? নিম্ন সংবৃত। আচ্ছা, নিম্ন, হ্যাঁ, বিবৃত আর কি। আচ্ছা, আর এখন এই যে এটাকে বলবো সম্মুখ। এটাকে বলবো সম্মুখ। হ্যাঁ, তাহলে দেখুন এটাকে বলবো সম্মুখ। আর এই যে এটা হচ্ছে মধ্য, একটাই মধ্য আছে, মধ্য। হ্যাঁ, একটাই মধ্য আছে, সেটা হচ্ছে এটা। আর এই দুটো হচ্ছে সম্মুখ। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে কি? পশ্চাৎ। তাহলে আপনার দেখুন প্রশ্ন কিভাবে হতে পারে। আমি বললাম উচ্চ পশ্চাৎ সংবৃত শব্দ কোনটি, তাহলে সেটা কোনটা হবে? এই যে এটা উচ্চ পশ্চাৎ সংবৃত শব্দ কোনটি? উচ্চ পশ্চাৎ উচ্চ পশ্চাৎ সংবৃত বর্ণ কোনটি? সংবৃত বর্ণ কোনটি? তাহলে এটার আনসার কি হবে দেখুন। একেতে সংবৃত দুইটা হইতে পারতো, ই এবং উ। এরপরে আবার উচ্চও দুইটা হইতে পারতো, ই এবং উ। হ্যাঁ, তারপরে হচ্ছে এটার ভিতরে আবার পশ্চাতে কি আছে? এই উটা আছে, তাহলে সেটাই হবে এটা। তাহলে এই সিরিজটা হচ্ছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই সিরিজটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে ঘুরে পেঁচায়া, আরও অনেকভাবেই প্রশ্ন দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা আরেকটা শখ শিখবো। এটা তো শিখলাম, এটা একটু জটিল একটা শখ ছিল। সবাই একটু নোট করে আবার একটু পড়ে নেবেন, তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন। হ্যাঁ, তাহলে আপনার মনে হয় পারবেন। আপনি কি বুঝতে পেরেছেন? এটা একটু জটিল ছিল কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা নতুন আরেকটা শখ শিখি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা শিখবো এখন। দেখুন, আমরা এই শোকে 5টা লাইন করব। আমরা 25টা বর্গীয় বর্ণ দেখব। হ্যাঁ, বর্গীয় বর্ণ হচ্ছে 25টি, সেই 25টি বর্গীয় বর্ণ নিয়ে আমরা করব। হ্যাঁ, আলোচনা করব। তাহলে আমরা যদি শখটা দেখি, প্রথমে হচ্ছে অগুশ আর গুশ দেখব। হ্যাঁ, প্রথম লাইনটাই লিখব আমরা অগুশ। অগুশটা আগে থাকবে আর গুশটা পরে থাকবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, অগুশ, আর এই দিকে লিখলাম আমি গুশ। তাহলে এই অগুশ আর গুশ ধ্বনিটা আগে পরে থাকবে। তাহলে এই একটা শখ বানাচ্ছি, যেহেতু আমি শখটা বানাই ফেলি। এই যে অগুশ আর গুশ, তাহলে অগুশে যেহেতু একটা 3টা ওয়ার্ড আছে, তাহলে এইখানে 3টা লাইন করবো। আর গুশে যেহেতু 2টা ওয়ার্ড আছে, তাহলে 2টা লাইন করবো। হ্যাঁ, তাহলে গুশের লাইন হবে কয়টা? 2টা। গুশের লাইন হবে 2টা, এই যে 2টা লাইন করলাম। আর হচ্ছে অগুশে 3টা ওয়ার্ড আছে, এই জন্য আমরা অগুশের কয়টা লাইন করলাম? 3টা লাইন করলাম। এই যে 3টা লাইন করলাম। এখন একটাকে বলবো অল্প প্রাণ, আর একটাকে বলবো মহাপ্রাণ। হ্যাঁ, এই লাইনের এই যে এটাকে প্রথমে অল্প প্রাণ বলবো। অল্প প্রাণ, তাহলে এটা কি হয়ে যাবে? মহাপ্রাণ। তাহলে আবার এটা কি হবে? এটা হবে অল্প প্রাণ মহাপ্রাণ। আচ্ছা, আমার শখটা মনে হয় ভুল করতেছি, এটা উল্টা হবে। বাংলায় তো সব কিছু উল্টা হয়। হ্যাঁ, এইখানে 3টা ওয়ার্ড আছে, তার মানে এখানে 2টা ওয়ার্ড লাইন হবে। আর এইখানে 3টা ওয়ার্ড আছে, এটা 2টা লাইন হবে। মানে বাংলাতে উল্টা হয়, আপনি যা ভাববেন তার উল্টা হয়। হ্যাঁ,
তাহলে আমাকে নতুন করে ছকটা বানাইতে হবে। দেখুন আমি আসলে এখানে ভুল করে ফেলেছি, বাংলাতে যা চিন্তা করি তার উল্টা হয় মূলত। আচ্ছা, এটা প্রথমটা হচ্ছে অঘুষ। অঘুষের হবে 2টা লাইন আর ঘুষের হবে 3টা লাইন। হ্যাঁ, বাংলাতে উল্টা হয়, ঘুষের হবে 3টা লাইন, অঘুষের 2টা লাইন আর ঘুষের হবে 3টা লাইন। আমি আগের ছকটা ভুল করেছি, তাই আবার নতুন করে ছকটা আঁকাচ্ছি। আচ্ছা, তাহলে অঘুষের হবে 2টা লাইন, অঘুষের হবে 2টা লাইন আর ঘুষের হবে কি 3টা লাইন। তাহলে এই যে 3টা লাইন আঁকাই দিলাম, ঘুষের 3টা লাইন আর অঘুষের হইল কয়টা, 2টা লাইন। আচ্ছা, তাহলে এদেরকে আবার কয়টা লাইনে ভাগ করলাম, এই যে এইখানে একটা 5টা লাইন হয়ে গেছে যেহেতু, তাহলে প্রথম লাইনটাকে বলবো অল্প প্রাণ, অল্প প্রাণ, আর পরের লাইনটাকে বলবো মহাপ্রাণ, মহাপ্রাণ। তারপরে এটাকে বলবো অল্প প্রাণ, অল্প প্রাণ, আর এটাকে বলবো মহা প্রাণ। এখন এইটাকে বলবো নাসিক্য, নাসিক্য, নাসিক্য। হ্যাঁ, এটাকে বলবো নাসিক্য, নাসিক্য, এটাকে আমরা বলবো নাসিক্য। নাসিক্যর ভিতরে এখন নতুন একটা পরিবর্তন এসেছে, মাথায় রাখবেন। নাসিক্য বর্ণ ধরা হয় না এখন ইয়কে, ইয় এবং মূর্ধন্যকে নাসিক্য বর্ণ ধরা হয় না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, ইয় এবং মূর্ধন্য ছাড়া, এটা চিন্তা করতে হবে। ইয় এবং মূর্ধন্যকে আসলে নাসিক্য বর্ণ এখন ধরা হচ্ছে না, কিন্তু এটা একটা ঝামেলা আছে আসলে, বুঝছেন। এই জায়গাটায় বাংলা ব্যাকরণে একটু কিছু পরিবর্তন এসেছে, কিন্তু তারপর আমরা ধরে নেব এরা সবাই নাসিক্যই হবে। এখন আমাদের এই সিরিয়ালটা মাথায় রাখতে হবে। দেখুন আমরা এই যে এই পর্যন্ত সবাই কি ঘুষ, এই পর্যন্ত যা পাবো এরা সবাই হবে কি অঘুষ, অঘুষ, অঘুষ। হ্যাঁ, আমি অঘুষ এবং ঘুষ সেটাও আমি বুঝাইয়া দিব, একটু একটু সময় নেন, একটু সময় নিলে আমি বুঝাই দিব। আমরা প্রথমে দেখুন 5টা বর্ণ লিখবে এখানে, 5টা লাইনটা নিই। এই যে একটা লাইন, 2টা লাইন, 3টা, এই যে 4-5টা হয়ে গেল। আচ্ছা, এখন আমি বর্ণগুলা লিখি। হ্যাঁ, এই যে এটা লিখলাম ক, খ, গ, ঘ, তারপরে হচ্ছে ঘ, ঘ, ও, তারপরে হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়, ঝ, ঝ, ইয়। তারপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। তারপর হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলার ভিতরে দেখেন, এই বর্ণগুলার ভিতরে এই দেখুন, ক যখন বলতেছেন আপনি চিন্তা করে বলুন, ক যখন বলতেছেন ক একদমই শেষ। আবার খ বলতে গেলে খ, খ লম্বা টান দিতেছেন, অর্থাৎ মহাপ্রাণ হচ্ছে, মানে অল্পতে ছেড়ে দিচ্ছেন, প্রাণটা নিয়ে একদম অল্প চিন্তা করেই ছেড়ে দিচ্ছেন। তাহলে এটা হবে চ, ছ, ছ, ছ কিন্তু একটা লম্বা টান দিচ্ছেন, চ, ছ, চ, ছ, ক, খ, মানে কটা হচ্ছে অল্প আর খটা হচ্ছে কি বহ, মানে বেশি, মানে মহা, মহা প্রাণ দিবেন, মানে হাওয়া ছাড়বেন বেশি। কটা দেখেন একদম অল্প হাওয়া ছাড়তেছেন, ক মানে একটু হাওয়া বেশি একটা বের হচ্ছে না, আপনার মুখ দিয়ে বাতাস বের হচ্ছে না। দেখুন ক, ক বাতাস বের হচ্ছে, হচ্ছে না। খতে দেখেন খ একটু বাতাস বেশি বের হচ্ছে, আবার গ একটু কম বাতাস বের হচ্ছে, আবার মহাপ্রাণ ঘতে দেখুন একটু বাতাস বেশি বের হচ্ছে। আবার উ যখন উচ্চারণ করতেছেন দেখেন নাকে একটা প্রেশার পড়তেছে, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, মানে নাকে একটা প্রেশার পড়তেছে, এটাই। আর ঘুষ আর অঘুষের ভিতরে পার্থক্য কি দেখুন, আপনার গলার ভিতরে যে উচ্চারণ করতেছেন সেই জায়গায় কম্পনটা কেমন হচ্ছে, কম্পন যেমন ক, খ কম্পন কিন্তু বেশি হচ্ছে না, কিন্তু ঘ, ঘ, উ এগুলোতে দেখেন গলার ভিতরে একটা কম্পন বেশি হচ্ছে। হ্যাঁ, এই কম্পনের উপর ভিত্তি করেই মূলত ঘুষ অঘুষের ব্যাপারটা রাখা হচ্ছে, যে আপনার আসলে কি পরিমাণ হচ্ছে কম্পন দিচ্ছেন, মানে যে গলা কাঁপতেছে কি পরিমাণ, অর্থাৎ গলার কোন জায়গা থেকে উচ্চারণ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন দেখেন
এই যেই বর্ণগুলা, এই বর্ণগুলাকে আমরা কি বর্ণ বলতে পারি? এই যে এই বর্ণগুলাকে বলবো কণ্ঠ। কণ্ঠ, এইখানে লিখে ফেলেন কণ্ঠ, এটা হচ্ছে কণ্ঠ। দুই নাম্বারটা চ বর্গীয় যেটা, এটাকে ক বর্গীয় বলবো বা কণ্ঠ, হ্যাঁ। আর এটাকে বলবো তালব্য, তালব্য। আর এটাকে বলবো মূর্ধন্য, এই যে মূর্ধন্য আছে না, এই জন্য এটাকে বলবো কি? মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য। আর এইটা দন্ত আছে, দন্ত ন, তাহলে এটা হবে দন্ত, দন্ত। কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? উচ্চারণের ব্যাপার স্যাপার। আর এটা হচ্ছে ঠুট, উষ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে এটাকে বলবো উষ্ঠ, উষ্ঠ। এই পর্যন্ত পড়লেই হবে, হ্যাঁ, এই পর্যন্ত পড়লেই হবে। এখন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, আমি এইদিকে লিখি, এই লাইনটা, এই যে সিরিজটাই, এই লাইনটাই, এইটাকে বলবো জিহ্বা মূল, হ্যাঁ, উচ্চারণের স্থান। এই ক বর্গীয়গুলা মূলত উচ্চারণ স্থান কোথায়, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই লাইনটা লিখতেছি, যেটা এটা হচ্ছে জিহ্বা মূল, জিহ্বা মূল, হ্যাঁ, এটা হচ্ছে জি হ বা মূল থেকে আমরা উচ্চারণ করি। তাহলে ক বর্গীয়, ক খ ঘ ঘ গ ম, এটা দেখেন জিহ্বার একদম পিছনের দিক থেকে উচ্চারণ করতেছি, ক খ ঘ ঘ উ, এটাকেই বলা হচ্ছে কি? জিহ্বা মূল, হ্যাঁ, এটার নামই হচ্ছে মূলত জিহ্বা মূল। আর এরপরে অগ্রতালু, এটা হচ্ছে অগ্রতালু, এই নামগুলো একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কি? অগ্রতালু, অগ্রতালু। তাহলে এটাকে কি বলবো? পশ্চাৎ দন্তমূল, পশ্চাৎ দন্তমূল, দন্তমূল। আর এটা হবে অগ্রদন্তমূল, অগ্রদন্তমূল। তারপরে এটা হবে উষ্ঠ, উষ্ঠ। তাহলে এটা হচ্ছে ক বর্গীয় কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বামূল, জিহ্বামূল থেকে ক বর্গীয় ধ্বনি উচ্চারণ হয়। আর হচ্ছে খ মানে চ বর্গীয় ধ্বনি কোথা থেকে উচ্চারণ করা হয়? চ বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি উচ্চারণ করা হয় হচ্ছে অগ্রতালু থেকে, অগ্রতালু। এটা একটু মুখস্থ করতে হবে। এখানে অনেকগুলো জিনিস হচ্ছে আসলে মুখস্থের ব্যাপার স্যাপার, হ্যাঁ। আপনাদের কাছে কি কঠিন লাগতেছে? ছকটা মুখস্থ করে ফেলতে হবে, খাতায় লিখে ছকটা হচ্ছে টেবিলের উপরে দিয়ে রাখবেন, হ্যাঁ। এই যে ছকটা আঁকাই দিলাম, এর আগের ছকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটাও একটু টেবিলের উপরে দিয়ে দিবেন, হ্যাঁ। তারপর দেখেন অগ্রতালু, অগ্রতালু হচ্ছে এটা চ ছ ঝ ঝ ইয়। আর পশ্চাৎ দন্তমূল যেটা ট ঠ ঢ ঢ মূর্ধন্য, মূর্ধন্য। আর অগ্রদন্তমূল হচ্ছে ত থ ধ দ ইয়, আচ্ছা, ত থ দ দ দন্তন্য। আর উষ্ঠ হচ্ছে প ফ ব ম ম। আচ্ছা, এই ব্যাপারগুলো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন দেখুন আমরা হচ্ছে আরও কিছু জিনিস পড়ব। তারণজাত ধ্বনি কারা, হ্যাঁ, এটা একটু লিখে ফেলি। এইগুলা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেই, এইগুলা থেকে প্রশ্ন আসে অনেক বেশি। এক নাম্বার তারণজাত ধ্বনি, সবাই লিখে ফেলি, হ্যাঁ। তারণজাত ধ্বনি, তারণ, তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি। হ্যাঁ, আমার ধ্বনি বানানটা ভুল হয়েছে, বাংলা পড়াইতে গিয়ে যদি বাংলা বানানই ভুল হয় কেমনটা লাগে। তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্যর আর হচ্ছে ডয় শূন্যর, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডয় শূন্যর, ডয় শূন্যর। আমরা ছোটোবেলা মনে হয় এরকম পড়েছিলাম, ডাসিন্ডর ডুসিন্ডর, আপনারা পড়েছেন কিনা জানি না, বাট এটা হচ্ছে ডয় শূন্যর এবং ডয় শূন্যর, এই দুইটা ডাসিন্ডর ডুসিন্ডর আর কি। এদেরকে তারণজাত ধ্বনি বলবো। দুই নাম্বার হচ্ছে কম্পনজাত ধ্বনি কাকে বলবো? কম্পনজাত ধ্বনি, কম্পন জাত ধ্বনি, ধ্বনি। তারণজাত ধ্বনি গেল ওই দুইটা। আর কম্পনজাত ধ্বনি হচ্ছে র, র, এটাকে বয়শূন্য র বলা হয়, বয়শূন্য র বা অন্তস্থ র। অন্তস্থ রটা এখন বলে না, এটাকে আসলে বয়শূন্য র বলা হয়, হ্যাঁ। আচ্ছা, পার্শ্বিক, পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয়? পার্শ্বিক ধ্বনি, তিন নাম্বার, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে, পার্শ্বিক ধ্বনি এটা হচ্ছে ল, পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, মুখস্থ করতে হবে। তারণজাত ধ্বনি ডয় শূন্য র, ঢয় শূন্য র। কম্পনজাত ধ্বনি অন্তস্থ র বা যেটাকে বলি ভয় শূন্য র। পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি? পার্শ্বিক রেফ আছে, পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। আর হচ্ছে উষ্ম ধ্বনি, উষ্ম, উষ্ম ধ্বনি কে কে বলুন তো? জানেন আপনারা? পারার কথা তো। উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি কে কে? উষ্ম ধ্বনি তিন স হ, উষ্ম ধ্বনি হচ্ছে তিন স হ। এই যে তালব্যস্য, তালব্যস্য, দন্তস্য,
দন্ত স, তারপর হচ্ছে মূর্ধন্য স। মূর্ধন্য সকেও বলা হয়, আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে না। তো আমি বলবো মূর্ধন্য স, ঊষ্মধ্বনি, মূর্ধন্য স আর হচ্ছে হ, এই যে হ। এখন এইখানে কথা আছে, এই দুইটার ভিতরে দুইটা হচ্ছে মাত্র শীষ ধ্বনি, এটাও একটু মুখস্থ করে ফেলেন। এই যে এই জায়গাটা একটু ব্র্যাকেট দিয়ে, এটাকে শীষ ধ্বনিও বলা হয়। হ্যাঁ, এটাকে শীষ ধ্বনি বলা হয়, শীষ, শীষ ধ্বনি। আচ্ছা, শীষ ধ্বনি। আচ্ছা, অন্তস্থ ধ্বনি কোনটা? অন্তস্থ ধ্বনি 5 নম্বরে লিখে ফেলেন। অন্তস্থ ধ্বনি, এটা একটু ইম্পর্টেন্ট কম আছে, তারপরে হচ্ছে লিখে ফেলেন। হ্যাঁ, অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি মানে কোনটা? এই যে অন্তস্থ জ, ব, তারপর হচ্ছে র, তারপরে হচ্ছে ল, এইটা হচ্ছে অন্তস্থ ধ্বনি। হ্যাঁ, আর হচ্ছে পরাশ্রয়ী বর্ণ কোনটি? পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ হচ্ছে পরাশ্রয়ী বর্ণ আর পরাশ্রয়ী ধ্বনি, এই দুইটার ব্যাপারে একটু ক্লিয়ার করি। আমরা 6 নম্বরে চলে যাই আরেকটা পেজে। দেখুন, পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ যদি বলা হয় পরাশ্রয়ী বর্ণ, তাহলে বর্ণ হবে 3টা। এই যে এটা, তারপর হচ্ছে এটা, এই যে অনুষ্কার, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু, এটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। কিন্তু পরাশ্রয়ী ধ্বনি বললে, পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি বললে আপনার ধ্বনি হবে 2টা, কারণ এই চন্দ্রবিন্দুকে ধ্বনি ধরা হয় না, এটার কোনো ধ্বনি নাই, বুঝছেন? ধ্বনি আর বর্ণের মধ্যে একটু পার্থক্য আছে, আমি সেটা একটু দেখাবো। তাহলে হচ্ছে এই 2টা, যে অনুষ্কার এবং বিসর্গ, এই 2টা। হ্যাঁ, আচ্ছা, অনুনাসিক ধ্বনি কোনগুলা? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই। অনুনাসিক ধ্বনি, অনুনাসিক, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনুনাসিক ধ্বনি, অনুনাসিক, অনুনাসিক ধ্বনি। অনুনাসিক ধ্বনি কোনটা কোনটা হবে? এই যে চন্দ্রবিন্দু হবে, তারপর হচ্ছে অনুনাসিক স্বরধ্বনিও আছে, জাস্ট ধ্বনি না, জাস্ট আমরা আবার বলি স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনিও আছে, সেগুলোও একটু লিখে ফেলি। সেটার ভিতরে হচ্ছে এই যে এটাকে বলবো অ, পরে বলবো আ, তারপরে বলবো ই, তারপরে বলবো উ। এইটার ভিতরেও কি আছে? এই সবগুলাই হচ্ছে এরকম, যদি চন্দ্রবিন্দু দেই, এই চন্দ্রবিন্দু ও এরকম আসলে ওয়ার্ড এখন আপনি পাবেন না, কারণ এগুলা হচ্ছে ওই যে চর্যাপদ ইয়ে টিয়ে এগুলাতে ব্যবহার করা হতো। হ্যাঁ, এখন আসলে আপনাকে কিছু বেসিক যে ধারণা দেই, এটা যদি আমি বলি। আচ্ছা বলেন তো, বাংলা ভাষায় বর্ণ কয়টা? বাংলা লিপিতে, বাংলা লিপি, আমাদের লিপির নাম কি মনে আছে? ব্রাহ্মী লিপি না কি বাংলা লিপি? বলেন তো, আমাদের লিপির নাম কি, বাংলা লিপি না ব্রাহ্মী লিপি? দেখেন, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি এসেছে, ব্রাহ্মী লিপি থেকেই মূলত কি এসেছে? বাংলা লিপি এসেছে। আমাদের লিপি হচ্ছে বাংলা লিপি। হ্যাঁ, ব্রাহ্মী লিপি হচ্ছে ইন্ডিয়ার যত ভাষা আছে সবই কি ব্রাহ্মী লিপি, ম্যাক্সিমাম, সব বলা যাবে না, ম্যাক্সিমাম। তাহলে দেখেন, বাংলা লিপি বর্ণমালা কয়টি? বর্ণমালা, আমরা যদি বর্ণমালা বলি, বর্ণমালা কয়টি? বর্ণমালা বলেন তো। আচ্ছা, প্রশ্নের আনসার বলেন। অপশনে যদি থাকে কতে বর্ণমালা কয়টি? 50টি, 50টি। খ দিলাম হচ্ছে 11টি, ঘ দিলাম হচ্ছে 39টি, আর হচ্ছে ঘ দিলাম যে 1টি। বলেন এটার ভিতরে আনসার কোনটা হবে? বর্ণমালা কয়টি? বর্ণমালা কয়টি? সবাই একটা কমেন্ট করে ফেলেন। বাংলা ব্যাকরণে বর্ণমালা কয়টি? সবাই একটা কমেন্ট করেন। বর্ণমালা কয়টি বাংলা ব্যাকরণে? বর্ণমালা পঞ্চাশ, 50, 50, সবাই 50 আনসার দিচ্ছেন তাই না?
ভুল ভুল, 50 কেন হবে? বর্ণমালা, বর্ণমালা একটি। যারা 50 দিয়েছেন দাগিয়েছেন তারা 0 পাবেন, 0। এটা হবে না। বর্ণমালা একটি, বর্ণমালা, বর্ণমালা একটাই। আপনি যে লিস্টটা তৈরি করতেছেন, বর্ণমালার ভিতরে বর্ণ কয়টি? আমি যদি বলি বর্ণমালার ভিতরে বর্ণ কয়টি, হ্যাঁ, আমি যদি বলি বর্ণমালার ভিতরে বর্ণ কয়টি, তাহলে আপনি বলতেন 50টি। বর্ণমালার ভিতরে বর্ণ কয়টি? বর্ণমালায় বর্ণ কয়টি? বর্ণমালায় বর্ণ, বর্ণ হচ্ছে 50টি। দেখছেন কত সিলি প্রশ্ন ভুল করেন আপনারা। বর্ণমালায় বর্ণ হচ্ছে 50টি। আচ্ছা, তাহলে বাংলা বর্ণমালায় বর্ণ যে 50টি, ধ্বনি কয়টি? ধ্বনি বলেন, ধ্বনি কয়টি? ধ্বনি কয়টি? এই 50টার ভিতরে ধ্বনি কয়টা আছে? ধ্বনি মানে সাউন্ড। যেমন দেখেন, গ আর ঘ, এই দুইটার সাউন্ড একই, এটা আলাদা বলা যাবে না, এটা একটাই, একটা ধ্বনি আছে এখানে, ধ্বনি হচ্ছে একটাই, গ ঘ। হ্যাঁ, হয়তো একটাকে জোর দিচ্ছি আর একটা জোর কম দিচ্ছি, ব ভ, এই একটাই ধ্বনি, একটাই, এখানে আলাদা ধ্বনি নাই, এখানে জোর দিচ্ছি আর জোর কম দিচ্ছি, এটাই। তাহলে বলেন, বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায়, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো মৌলিক ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি কয়টি বলতে পারবেন? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি বলেন? 37টি না 38টি? 37টি না 38টি? 37টি হবে আনসার। 37টি না 50টি? 37টি না 50টি? মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, অর্থাৎ 37, 50টি হবে না। বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক, মৌলিক স্বরধ্বনি, ওই যে অনেকগুলা সেম আছে না, ই ই, ওই যে হ্রস্ব ই দীর্ঘ ই, এটা আলাদা না তো, ই ই, দুইটা ই, একটাকে জোর দিচ্ছে আর একটাকে জোর দিচ্ছি না, এটাই আসলে। স্বরধ্বনি আছে কয়টা? স্বরধ্বনি আসে 60টি। তাহলে এটা মাথায় রাখবো, বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি, এই 50টার ভিতরে মৌলিক ধ্বনি আছে 37টা, এর মধ্যে হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টা। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা হবে? এই যে বুঝাই যাচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এখানে বিয়োগ করে দিলে হয়ে যাবে কি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কয়টা হবে? 30টি হবে, কারণ এই যে সব মিলায় যদি 37টা হয়, স্বরধ্বনি যদি 60টা হয়, তাহলে তো এটা 30টাই হবে, তাই না? আচ্ছা, এই ধ্বনির প্রতীককে, এই যে ধ্বনির যে আমরা ধ্বনি, এই ধ্বনির প্রতীককেই কি বলা হয়? বর্ণ বলা হয়। তাহলে আমরা হচ্ছে এরকম মাথায় রাখবো যে ধ্বনির প্রতীক, প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলা হয়। ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। হ্যাঁ, সবগুলা বর্ণকে একত্র করলে সেটা কি হয়ে যাবে? সবগুলা বর্ণ একত্র করলে একটা বর্ণমালা হয়ে যাবে, একটি বর্ণমালা। হ্যাঁ, মাথায় রাখবেন, একটি বর্ণমালা। বর্ণমালা কখনো 50টি হয় না, বর্ণমালা একটাই হয়। বর্ণমালায় বর্ণের সংখ্যা হবে 50টি। হ্যাঁ, বর্ণমালায় বর্ণের সংখ্যা হবে 50টি। আচ্ছা, মূল বর্ণ ছাড়া, এই যে বর্ণগুলা ছাড়া, মূল বর্ণ ছাড়া, হ্যাঁ, বাংলায় বর্ণমালায় আরও কিছু জিনিস রয়েছে। মূল বর্ণমালায়, বর্ণমালাতে শুধু বর্ণই না, বর্ণমালাতে বর্ণ ছাড়াও আরও কিছু জিনিস রয়েছে। সেই আরও কিছু জিনিস কি কি? কার বর্ণ, কিছু কার পাবো, কার বর্ণ পাবো, অনুবর্ণ পাবো, অনুবর্ণ, হ্যাঁ, কার, অনুবর্ণ, যুক্ত বর্ণ পাবো কিছু, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ আছে, আর একটা কিছু সংখ্যা বর্ণ আছে, সংখ্যা বর্ণ। আচ্ছা বলেন তো, কার বর্ণ কোনগুলা? কার, ওই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? যেমন স্বরবর্ণ যেগুলো আছে, স্বর বর্ণ, এর যে সংক্ষিপ্ত রূপ, এই যে আকার, উকার, ঋষিকার, দীর্ঘিকার, একার, ঔকার, এইগুলা যেগুলো আছে, এগুলাকেই কি বলা হচ্ছে? কার বর্ণ বলা হচ্ছে। এগুলাকে কি বলা হয়? কার বর্ণ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? কার বর্ণ বলা হচ্ছে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলেন তো, পারবেন? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলেন?
ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। দেখেন আপনাকে অপশন দিই, আপনি বলেন তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলবো? ফলা বলবো নাকি অনুবর্গ বলবো? বলেন তো কোনটা আনসার হবে, ফলা নাকি অনুবর্গ? অনুবর্গ। ফলা নাকি অনুবর্গ? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলবো, ফলা নাকি অনুবর্গ? অনেকেই ফলা দাগাবেন, তাই না? চিন্তা ভাবনা করে ফেলেছেন ফলা দাগাবেন না, ফলা দাগাইলে হবে না, আপনাকে অনুবর্গ দাগাইতে হবে। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অনুবর্গ বলা হয়। ব্যঞ্জন বর্ণের আমি দেখেন এই যে এইখানে বর্ণমালায় আরো 4টা জিনিস রয়েছে, কার বর্ণ, অনুবর্গ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্গ। তাহলে এইখানে তো ফলা নাই, ফলা আছে? আমরা এটা পড়ে আসতাম, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয় না, ফলা না, অনুবর্গ বলা হয়। এই অনুবর্গের ভিতরে হচ্ছে 3টা ভাগ আছে, 3টা ভাগ আছে। হ্যাঁ, এই অনুবর্গকে, অনুবর্গের একটা ভাগ হচ্ছে ফলা, আর একটা ভাগ হচ্ছে রেফ। রেফ। যদি আপনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলতেন তাহলে একটা রেফও কি হয়ে যেত? ফলা হয়ে যেত। এই রেফ কি ফলা? এটা কি আপনি ফলা বলতে পারবেন? পারবেন কিনা বলুন, রেফ কি ফলা? ফলা না। রেফ যদি ফলা না হয় তাহলে আপনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কিভাবে ফলা বলবেন? এটা যে বইয়েতে ছিল সেই বইটা ভুল, ভুল, এটা 100% ভুল। আপনি অন্য বইতে পড়েন আর না পড়েন, যুক্তি এটাই বলে। হ্যাঁ, এটা ভুল, কারণ রেফকে তো আমি ফলা বলতে পারতেছি না। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ তো একটা রেফ। রেফ তো এই যে অন্তস্থ র, এর সংক্ষিপ্ত রূপই তো রেফ। তাহলে রেফ যদি কোনো ফলা না হয় তাহলে কি হবে না? তাহলে কি হবে না? ফলা হবে না। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা হবে না। এখন কোনো জায়গায় যদি প্রশ্নের অপশনে না থাকে অনুবর্গ, অনুবর্গ অপশনে নাই, এই বেটা এই বড় ভাই অপশনে নাই, তাহলে ছোট ভাইকে নিতে পারেন, ওইটা কোনো প্রবলেম না। কিন্তু আপনাকে এই 3টা পার্ট দেখুন, অনুবর্গ, ফলা, রেফ আর হচ্ছে সংখ্যাবর্ণ। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা 3টা মানে বর্ণ সংক্ষেপ, যেটা সংখ্যা বর্ণ না, সরি, বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ, এই 3টা ভাগে ভাগ করতে পারি। তাহলে এই অনুবর্গকে 3টা ভাগে ভাগ করা যায়, ফলা, ফলা, তারপর হচ্ছে ফলা, রেফ, তারপর হচ্ছে বর্ণ সংক্ষেপ, এই 3টা ভাগে ভাগ করা যায়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যুক্তবর্ণ কয় প্রকার? যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, এই যে যুক্তবর্ণ, আমরা তো অনুবর্গ পড়ে ফেললাম, তাই না? এই যে অনুবর্গ হচ্ছে 4 প্রকার, আর তাহলে যুক্তবর্ণ কয় প্রকার? যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। এটা একদম সহজ একটা প্রশ্ন। যুক্তবর্ণ হচ্ছে, যুক্তবর্ণ 2 প্রকার, একটা হচ্ছে কি স্বচ্ছ, 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 আর একটা হচ্ছে কি অস্বচ্ছ, অস্বচ্ছ। তাহলে 2 প্রকার। ওকে, তাহলে আমাদের যুক্তবর্ণ শিখতে হবে এখন। হ্যাঁ, আমাদের যুক্তবর্ণ শিখতে হবে। উচ্চারণ স্থান অনুযায়ী যদি আমি বলি ব্যঞ্জন বর্ণ কত প্রকার? উচ্চারণ স্থান অনুযায়ী, স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণ কত প্রকার? স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7 প্রকার। 7 প্রকার, এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। এইখান থেকে আর আপনার কিছু পড়া লাগবে না। তাহলে আমরা এইখানে মোটামুটি এইটুকু পড়ে ফেললাম আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ে ফেললাম। তাহলে হচ্ছে, আচ্ছা, আমার মনে হয় আরো কিছু জিনিস আপনাদেরকে দেওয়া উচিত। আচ্ছা, আমি আর কয়েকটা জিনিস লিখি। হ্যাঁ, দেখি আপনারা এটা পারেন কিনা। আমার মনে হয় যে এটা এরকম কিছু ব্যতিক্রম প্রশ্ন চলে আসলে আসতে পারে, কঠিন এরকম। আমি যেটা জানতাম গ্রীষ্টবর্ণ আছে, গ্রীষ্টবর্ণ। হ্যাঁ, গ্রীষ্টবর্ণ কারা? আচ্ছা, গ্রীষ্ট মানে কি আসলে? গ্রীষ্টবর্ণ, গ্রীষ্টবর্ণটা কি? আচ্ছা, গ্রীষ্ট, গ্রীষ্টবর্ণ এরকম গ্রীষ্টবর্ণ আছে 4টা। সেই 4টা জানেন কি কি? এই যে চবর্গীয় ধ্বনির যে প্রথমে যেগুলো থাকে, এটা উচ্চারণের জন্য, আসলে উচ্চারণ গ্রীষ্টটা হচ্ছে, দেখেন আমরা এই যে উচ্চারণটা কোথায় পড়েছিলাম, এই যে এই জায়গায় অগ্রতালু, অগ্রতালু একবারে মিশাইয়া উচ্চারণ করি, তালুতে মিশাইয়া কি করি, উচ্চারণটা করি, এই জন্য এদেরকে গ্রীষ্টবর্ণ বলা হয়। হ্যাঁ, এই গ্রীষ্টবর্ণ 4টা, চ, ছ, জ, জ, চ, ছ, ঝ, ঝ, এই 4টা। হ্যাঁ, ইও বলা যাবে না, এই গ্রীষ্টবর্ণ হচ্ছে এই 4টা।
তাহলে গ্রীষ্টবর্ণটা একটু মাথায় রাখলেন। গ্রীষ্টবর্ণ হচ্ছে এই 4টা। আর আর তেমন কিছু আসলে আপনার মাথায় নেওয়া লাগবে না, শুধু শুধু এত পেন দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, তাহলে আপনাকে হচ্ছে আমি জাস্ট এইটুকু পড়াইলাম এই জায়গা থেকে। আমার মনে হয় এই বাকযন্ত্র থেকে আর আপনার তেমন আর কিছু পড়া লাগবে না। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমি যদি বলি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এরকম যে নাসিক্য ধ্বনি উচ্চারণ করার প্রধান ভূমিকা কার? নাসিক্য ধ্বনি কারা উচ্চারণ করতে পারে? হ্যাঁ, এই নাসিক্য ধ্বনি উচ্চারণ করার প্রধান ভূমিকাই হচ্ছে আলজিহ্বা। আলজিহ্বা না থাকলে কিন্তু আপনি কথা বলতে পারতেন না, বুঝছেন? হ্যাঁ, আলজিহ্বা, যাদের আলজিহ্বা নাই তারাই হচ্ছে আসলে বুবা হয়। তাহলে এই আলজিহ্বাই হচ্ছে মূলত কি নাসিক্য ধ্বনি উচ্চারণের প্রথম বা প্রধান কাজ করে। হ্যাঁ, এটা। আচ্ছা, যাই হোক, আমরা এটা পড়লাম। এখন আমরা চলে যাব যুক্ত বর্ণে। আপনাদের এইখানে আর কোনো প্রশ্ন আছে? কঠিন একটা জিনিস আমরা পড়ে ফেলেছি, এখন আমরা যুক্ত বর্ণ পড়বো। যুক্ত বর্ণ থেকে ভালো প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, সেটা আমাদের পড়তে হবে এখন। আমার মনে হয় এইখানে আর কারো কোনো ঝামেলা থাকার কথা না। এরপর যদি থাকে তাহলে আমাকে বলুন, এখন থাকলে বলুন। কারো কোনো প্রশ্ন আছে? এখন আমরা যুক্ত বর্ণে চলে যাব। হ্যাঁ, যুক্ত বর্ণ দেখুন, যুক্ত বর্ণ এইখান থেকে আসলে প্রথমে আমরা কঠিনগুলো একটু শিখে নেব, তাহলেই হয়ে যায়। আসলে প্রথমেই কঠিনগুলো আমরা শিখে নেব। প্রথমে আসি যে বিজ্ঞান কথা যে লেখি, হ্যাঁ, এই বিজ্ঞানে কি কি ব্যবহার করি সেটা একটু বলেন তো। আমরা যে বিজ্ঞান বা জ্ঞান, এই যে এইখানে যে লিখি বিজ্ঞান, তো এইখানে আসলে এই যে এইটাতে আসলে কি ব্যবহার করি, এটা আসলে মূলত কি, এইখানে কি কি আছে সেটা একটু বলতে পারবেন কেউ? এইখানে কার এবং কার যোগফল, আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন, বিজ্ঞান বা হচ্ছে জ্ঞান, ওই জায়গা থেকে চিন্তা করেন আসলে কাকে কাকে নিচ্ছেন। বিজ্ঞান, এখানে বীজ আন এইভাবে চিন্তা করেন, তাহলে বিজ্ঞান হচ্ছে বর্গীয় জ যুগ ইয়, এইটার নিচে একটা হসন্ত হয়, হসন্ত হলে জ্বর, অটা উচ্চারণ হবে না, বীজ আন এইভাবে হয়ে যাবে বিজ্ঞান আসলে মূলত। হ্যাঁ, তাহলে এই যে এটা মূলত হচ্ছে কি বর্গীয় জ যুগ ইয়, বিজ্ঞান, এটা মাথায় রাখবেন, বিজ্ঞান। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, বিজ্ঞান। আর হচ্ছে অঞ্জনা, অঞ্জনার কথা যদি বলি, অঞ্জনা এই অঞ্জনাটাতে, এই যে এই অঞ্জনাটাতে আপনার কি কি আছে সেটা আপনি বলেন। এই অঞ্জনাটাতে আপনি কি আছে? অঞ্জনা ইয় যুগ বর্গীয় জ, এটা আছে অঞ্জনা। এই দুইটাই ঝামেলা লাগে আসলে, বুঝছেন, শুরুটাই ঝামেলা। তাহলে হচ্ছে আপনি এখানে চিন্তা করে মুখস্থ করে ফেলেন যে আপনি যদি বলেন বিজ্ঞান, তাহলে হচ্ছে বর্গীয় জ যুগ ইয়, আর যদি অঞ্জনা, হ্যাঁ, আমি আর একটু সহজ করে দিই। আসলে মেয়েরা খুবই জটিল প্রকৃতির হয়, নারীরা খুবই জটিল, কারণ নারীদেরকে বোঝা বড়ই দেয় পৃথিবীতে। তো যেহেতু নারীরা খুব জটিল, তাহলে এই যে অঞ্জনা একটা নাম, নারীর নাম অঞ্জনা, হ্যাঁ, এই অঞ্জনার ইয়টা কি হবে? আগে হবে। ইয়টা দেখেন অনেকটা জটিল প্রকৃতি। আর বিজ্ঞান আমাদেরকে কি করেছে? আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। বিজ্ঞান আমাদের জীবনটাকে কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। তাহলে এই যে জীবনের বর্গীয় জ, বিজ্ঞানে জীবনটাকে কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। তাহলে এই বর্গীয় জটা আগে, আবার জীবনের বর্গীয় জ মনে রাখবো। তাহলে জীবনটা বিজ্ঞান আমাদের জীবনটা কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। আর নারী হচ্ছে আসলে নারীর নাম যেহেতু, তাহলে এটা জটিল হবে, নারীদের মন বোঝা বড়ই জটিল। তো এই ক্ষেত্রে ইওটা আগে, কারণ এটা একটা জটিল ওয়ার্ড, বর্ণ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এটা চলে আসলো আগে। দুইটা ওয়ার্ড আপনার মুখস্থ হয়েছে কিনা? আচ্ছা, হইলে এখন আপনি সহজ করেছেন, নারী এসেছে আপনার জীবনে, এখন আপনি বলবেন যে আমি কি করব? কিছু সঞ্চয় করব, সঞ্চয়। তাহলে আমি সঞ্চয় করব, সবাই চায় লাইফে আমার কিছু সঞ্চয় থাকুক, কিছু টাকা জমানো থাকুক। তাহলে এই সঞ্চয়, এইটাতে আসলে কি আছে? সঞ্চয়, এটা বোঝাই যায়, ইয় যুগ চ আছে, তাই না? সঞ্চয় আপনি ভেঙে ফেলবেন, সঞ্চয়
ওয়ার্ডটাকে ভেঙে ফেলবেন। এইটাই তো থাকবে পরীক্ষায়, এটাকে ভাঙতে হবে। আপনি একটা ওয়ার্ড চিন্তা করবেন, এটাতে একটা ওয়ার্ড কি আছে আপনার পরিচিত আছে কিনা দেখবেন। আপনার পরিচিত ওয়ার্ড কি হতে পারে? সঞ্চয়। তাহলে ইয় যুগ চ, ইয় যুগ চ, এটাই হচ্ছে সঞ্চয়। আপনি ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন, ইয় যুগ চ, এটাই হবে কি? সঞ্চয়। সঞ্চয়, হ্যাঁ। তাহলে আমরা এটা মুখস্থ করে ফেললাম। আচ্ছা, তারপরে সঞ্চয়। এই সঞ্চয় সবাই করতে পারে না, যারা হচ্ছে আসলে শিক্ষিত, বুঝে কিভাবে সঞ্চয় করতে হবে, তাহলে তাদেরই হচ্ছে সঞ্চয় করতে হবে। তাহলে এটা থেকে আমি মনে রাখি শিক্ষা। এই শিক্ষা, এইটা বুঝাই যাচ্ছে, শিক্ষা, শিক্ষা। তাহলে ক যুগ মদিনাস্য, তাই না? শিক্ষা। এখানে হসন্ত দিতে হবে, কিন্তু হসন্ত না দিলে আপনাকে ভুল দিয়ে দিবে, কেটে দিবে। পরীক্ষায় থাকবে এগুলা, আপনাকে এইগুলা লিখতে হবে রিটেনে, বুঝছেন? যারা 11 থেকে 20তম গ্রেডে রিটেন দিবেন তাদের হচ্ছে রিটেনে এটা লিখতে হবে। এই ওয়ার্ড কিন্তু থাকবে না, ওয়ার্ড আপনাকে বানিয়ে নিতে হবে। আমি তো ওয়ার্ড থেকে নিয়ে আসতেছি, খুব ইজিলি হচ্ছে, কিন্তু যখন আপনাকে হঠাৎ করে দিবে এটা এটা কি, এটা তখন আপনাকে ইত্যাদি একটা ওয়ার্ড চিন্তা করবেন, ওয়ার্ড থেকে তারপরে এটা লিখে ফেলবেন। এটাতে একটা ওয়ার্ড চিন্তা করবেন, অঞ্জনা, সঞ্চয় করো, শিক্ষা আমার দরকার, কযুগ মদিনাস। ওকে, তারপরে হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা, তাহলে এই তৃষ্ণা, এটা আমরা কি লিখব? এই যে তৃষ্ণা, এটা বোঝাই যাচ্ছে, হ্যাঁ, মদিনাস্য যুগ মূর্ধন্য, তৃষ্ণা। কিন্তু এটা দেখেন তো, দেখতে ইয়ের মতন লাগে না? মদিনাস্য যুগ ইও মনে হয় না? এই জায়গায় এই বাসটা খাবেন, হ্যাঁ। তৃষ্ণা, আপনার মনে হবে যে মদিনাস্য যুগ ইয়, কিন্তু মদিনাস্য যুগ ইয় না, মদিনাস্য যুগ মূর্ধন্য, তৃষ্ণা, মদিনাস্য যুগ মূর্ধন্য, হ্যাঁ, তৃষ্ণা। তাহলে তৃষ্ণা কখন লাগে? গ্রীষ্মকালেই তো লাগে, তাই না? তাহলে আমি যদি গ্রীষ্মটা লিখি, গ্রীষ্মকালেই তো তৃষ্ণাটা বেশি লাগে। তাহলে হচ্ছে গ্রীষ্ম, এই মটা একদম ইজি, তাই না? এই যে মদিনাস্য যুগ ম, তাহলে এটা কি হবে? মদিনাস্য যুগ ম। এগুলা পারবে না আশা করি এখন, হ্যাঁ। এগুলো নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, তীক্ষ্ণ, তীক্ষ্ণ তৃষ্ণা লেগেছে, এরকম যদি হয় তাহলে সেটা আমরা কি লিখব? তীক্ষ্ণ। তাহলে এটা কি লিখবেন? তীক্ষ্ণ। তাহলে এটা হচ্ছে ক যুগ মদিনাস্য যুগ মূর্ধন্য, তীক্ষ্ণ, এটা লিখবেন। আচ্ছা, এখন আমরা দুইটা ওয়ার্ড পড়ব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মধ্যাহ্ন আর হচ্ছে অপরাহ্ন, এই দুইটা ওয়ার্ড, হ্যাঁ। এই দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় বানান আসে পরীক্ষায় যে নিচের কোনটি শুদ্ধ, ওই ক্ষেত্রে এটাও আসে, হ্যাঁ। যেমন মধ্যাহ্ন, মধ্যাহ্ন, মধ্যাহ্ন বুঝছেন? দিনের এই যে অগ্রভাগে যেটা থাকে, মাঝখানে যেটা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যাহ্ন। আর হচ্ছে অপরাহ্ন, অপরাহ্ন, তাহলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, হ্যাঁ। তাহলে এটাকে আমরা বলবো অপরাহ্ন। দেখেন এইখানে আপনার বানান লিখতে গেলে অপরাহ্ন, বিকাল না, অপরাহ্ন সন্ধ্যা বা বিকালের টাইমটা, তাহলে এইটাকে বিকাল মানে নিচে দিতে হবে। আর মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি? মাঝখানে দিতে হবে। মধ্যাহ্ন আপনাকে কোথায় দিতে হবে? মাঝখানে দিতে হবে, হ্যাঁ। আর পূর্বাহ্ন এবং হচ্ছে এটা সূর্য দিয়ে একটু মনে রাখেন, সূর্য দিয়ে মনে রাখেন। দেখেন সূর্য সকালে কোথায় থাকে? একদম আগে, মানে শুরুর দিকে থাকে, উঠতেছে, অর্থাৎ নিচে থাকবে, শুরু উঠতেছে সূর্য, আস্তে আস্তে কোথায় যায়? মাঝখানে যাবে, মাঝখানে মধ্যাহ্ন, আবার শেষে গিয়ে কি হয়ে যাবে? নিচে নেমে যাবে। তাহলে নিচ থেকে উপরে উঠতেছিল যখন, তখন বলবো আমরা পূর্বাহ্ন, পূর্বাহ্ন, এই যে নিচেই দিতে হবে, পূর্বাহ্ন নিচে দিতে হবে। আর হচ্ছে অপরাহ্নও কি দিতে হবে? অপরাহ্ন, এটাও কেউ নিচে দিতে হবে, এটাকে পেটের মাঝখানে দেওয়া যাবে না। আর এই মধ্যাহ্নটা মাঝখানে হবে, মধ্যাহ্ন, হ্যাঁ, এটা মাঝখানে হবে। তাহলে পূর্বাহ্ন নিচে দিতে হবে, আর হচ্ছে অপরাহ্ন নিচে দিতে হবে, আর মধ্যাহ্নটা কোথায় দিতে হবে? মাঝখানে দিতে হবে। এই মধ্যাহ্নর ক্ষেত্রে আরেকটা মনে রাখবেন, সায়াহ্ন, এই সায়াহ্নটাও কি দিতে হয়? মাঝখানে দিতে হয়। এই দুইটা ওয়ার্ড মাঝখানে, আর এই দুইটা ওয়ার্ড কি হয়? নিচে হয়। এটা অনেক সময় শুদ্ধিকরণে আসে, যে নিচের কোন বানানটি সঠিক, তখন দেখবেন আপনার এই প্রশ্নটা চলে আসবে। তাহলে বলুন, যদি মাঝখানে থাকে, মাঝখানে থাকে তাহলে দন্তন্য, মাঝখানে থাকলে দন্তন্য। আর নিচে থাকলে কি হবে? মূর্ধন্য। নিচে থাকলে কি হবে? মূর্ধন্য। মাঝখানে থাকলে দন্তন্য, নিচে থাকলে কি হয়? মূর্ধন্য, হ্যাঁ, নিচে মূর্ধন্য।
তাহলে এইখানে কি আছে? এইখানে বলুন তো কি আছে? হ যোগ দন্তন্য, হ যোগ দন্তন্য। আর এইখানে কি আছে? এইখানে কি আছে? এই যে হ যোগ মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য। বুঝতে পেরেছেন? তো এই যে এখানে এইভাবে মনে রাখবেন, সূর্য যখন শুরু হয় তখন কি থাকে? নিচে থাকে। আবার সূর্য যখন চলে যায় তখনও কি থাকে? নিচে থাকে। আর যখন মাঝখানে আসে তখন মাঝখানে বা উপরে থাকে। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বলুন তো, হুঁশিয়ার করে দিচ্ছি, একটা জায়গায় আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই হুঁশিয়ারটা বলুন। হুঁশিয়ার, এই দেখুন একটা জায়গায় হুঁশিয়ার করে দিচ্ছি, এই হুঁশিয়ারটা বলুন। হুঁশিয়ার, এটা আসলে কি হবে? হুঁশিয়ার, এই যেটা, এটা মূলত কি হবে বলুন তো? হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই যে হ যোগ রস্য, হুঁশিয়ার, হ যোগ রস্য। হঠাৎ করে যখন আপনাকে এই ওয়ার্ডটা দিবে তখন কিন্তু আপনি পারবেন না, মাথায় রাখবেন। এই জন্য আপনাকে ওয়ার্ড শিখতে হবে এটা দিয়ে। হুঁশিয়ার, হ যোগ রস্য, হুঁশিয়ার, হ যোগ রস্য। আচ্ছা, বলেন তো মঙ্গলবারটাকে আমি হুঁশিয়ার করতে চাচ্ছি। মঙ্গলবার, মঙ্গলবার, হ্যাঁ, তাহলে এটাকে মঙ্গল, এইটাকে কি দিবেন? এটা বোঝা যায়, মঙ্গল। মঙ্গল মানে কি হবে? উ যোগ গ, মঙ্গল। উ যোগ গ, মঙ্গল। হ্যাঁ, মঙ্গল হয়ে যাবে। উ যোগ গ। আচ্ছা, বলেন তো রূপ, রূপ, রূপ কি হবে? রূপ, এই যে বয়সন্ন র, মহন্তস্থ র যোগ উ, রূপ। হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘ, এই যে এটা, এটা কিন্তু দীর্ঘ, দীর্ঘ, রস্য না কিন্তু, এটা দীর্ঘ দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, রক্ত, রক্ত, রক্ত যদি আমি বলি রক্ত, এটাকে কি দিবেন? রক্ত, এই রক্তটা কি হবে? এই রক্তটা ক যুক্ত, ক যুক্ত রক্ত, ক যুক্ত রক্ত। আচ্ছা, লক্ষণ, লক্ষণ, ল, এই যে দেখেন এটাকে কিভাবে লিখছি? এইভাবে লিখছি, লক্ষণ। হ্যাঁ, লক্ষণ। তাহলে বলেন তো এটাকে এইভাবে লিখলে কি দিব? এটাকে ক যোগ মদিনাস্য যোগ ম। এখানে একটু পার্থক্য আছে, এটা একরকম আর হচ্ছে এটা একরকম, দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, একটা হচ্ছে এরকম দেখেন, একটা এটা, আর একটা হচ্ছে এটা। এটাতে কি আছে? ক যোগ মদিনাস্য আছে। আর এটাতে কি আছে? এটাতে ক যোগ মদিনাস্য আছে যোগ আবার ম আছে। তাহলে এই তিনটাই আছে। হ্যাঁ, ক যোগ মদিনাস্য যোগ ম, দুইটা নিচেই হসন্ত দিতে হবে, ক যোগ মদিনাস্য। তাহলে আমার মনে হয় এই এই কয়টা দেখলেই হবে, আর হচ্ছে আপনার তেমন দেখার দরকার নাই। হ্যাঁ, আই হোপ অল ক্লিয়ার হয়ে যাবে। অনেক তো পড়াইলাম, এখন হচ্ছে আমাদের লাস্ট একটা জিনিস পড়তে হবে, নত্য সত্য বিধান, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আমাদের এখন নত্য সত্য বিধান পড়তে হবে। ওকে, আমরা এখন নত্য সত্য বিধান দেখব। কি আপনাদের ক্লাস টাস কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে? পড়াশোনা কিন্তু হিউজ আসলে, যদিও আমি বলতেছি একটু কম কম পড়াবো, বাট সম্ভব না আসলে, কম কম পড়ানো সম্ভব না। আমি যতই কম পড়াইতে চাই না কেন, হয়ে যাবে, বেশি হয়ে যাবে, কারণ সবই তো পড়তে হবে। আছেন ক্লাসে না চলে গেছেন সবাই? ঘুমে ধরলে বলেন। আছেন ক্লাসে, আছেন না চলে গিয়েছেন? কঠিন লাগতেছে কি আজকের ক্লাসটা?
আছেন? ওকে, আসি ভাই আসি। ঠিক আছে, তাহলে আপনারা আছেন। সো আমরা কন্টিনিউ করি, কারণ আমাদের সিলেবাস তো বুঝে নিতে, জবের বা চাকরির প্রস্তুতির সিলেবাস কিন্তু হিউজ। তো আমাদের সিলেবাস শেষ করতে হবে, তাই না? আমরা সিলেবাস শেষের জন্য হচ্ছে আসলে যতটুকু দরকার সেটাই আমি দিচ্ছি। কঠিন মনে হইলেও আসলে এগুলা কঠিন না। আপনি যদি একটু পড়েন, একটু পড়াশোনা করলে এগুলা সহজ লাগবে আপনার কাছে। এগুলো আসলে কিন্তু অনেক বেশি কঠিন না। তাহলে আমরা এখন নত্য সত্য বিধান পড়ব এবং এই নত্য সত্য বিধান দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে দেব। এরপরের ক্লাসটাই হবে আমাদের সন্ধি নিয়ে, বুঝছেন? সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরের ক্লাসে সন্ধিটা মিস করিয়েন না। নত্য সত্য বিধান একদমই সহজ একটা জিনিস, এইখান থেকে তেমন বেশি প্রশ্ন আসে না। তবে আমরা একটু দেখি, হ্যাঁ, কোনো কিছুই আমরা বাদ দিব না। আমরা হচ্ছে দেখুন, মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটার হচ্ছে একটা নিয়ম, আর মূর্ধন্য স কোথায় ব্যবহার করা হয় সেটার একটা নিয়ম। এইটাই হচ্ছে নত্য এবং সত্য বিধান। কোথায় মূর্ধন্য ব্যবহার করা হবে, কোথায় হচ্ছে মূর্ধন্য স ব্যবহার করা হবে। খুবই সহজ একটা জিনিস আমি আপনাদেরকে দিচ্ছি, আপনি জাস্ট এটা মনে রাখেন। যেখানে যে বাক্যে বা যে ওয়ার্ডে আপনি এই ওয়ার্ডগুলো পাবেন, সেখানেই আপনি মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহার করে দিবেন। আপনাকে একদম সহজ করে একটা জিনিস লিখে দিচ্ছি, আপনি দেখবেন রি আছে কোথাও কিনা। রি, রি, এটা এই রিও থাকতে পারে অথবা রি কারও থাকতে পারে। হ্যাঁ, তারপর আপনি দেখবেন র কোথাও আছে কিনা। র থাকতে পারে বা রেফও থাকতে পারে, যেটাই থাকুক না কেন, বা র ফলাও থাকতে পারে। আচ্ছা, আমি এইভাবে না লিখে সিরিয়ালি লিখি। দেখেন রি, তাহলে রি এর আরেকটা রি কার আছে সেটা দেখবেন। তারপরে র, র এর কি আছে, রেফ আছে, র ফলা আছে, হ্যাঁ, দুইটাই দেখলেন। তারপরে আমরা এই যে ক যুগ মদিনাস্বর জন্য যেটা পড়েছিলাম, তাহলে এটাতে কি আছে, ক আছে, আবার হচ্ছে মদিনা স আছে। তাহলে এরকম মানে ক না, আসলে কটা আমরা বাতি দেই, শুধু মদিনার স থাকলে এটা এটা। তারপর হচ্ছে এইখানে মদিনার স থাকলে আমরা এইগুলা যখন পাবো, তখন এইগুলা পাইলে আমরা কি ব্যবহার করব, মূর্ধন্য ব্যবহার করব, মূর্ধন্য মানে দন্তন্য ব্যবহার করব না, মানে এই জায়গায় দন্তন্যটা বাদ, হ্যাঁ, দন্তন্য বাদ। আর যদি দন্ত স থাকে, তালব্য স থাকে, সেটা বাদ যাবে। এইখানে কি ব্যবহার করতে হবে, মূর্ধন্য স ব্যবহার করতে হবে, মূর্ধন্য স ব্যবহার করতে হবে, হ্যাঁ, মূর্ধন্য স ব্যবহার করতে হবে। যেমন আপনাকে আমি বললাম প্রেরণা, একটা উদাহরণ দিয়ে আমি বলতেছি, হ্যাঁ, যে আপনি বলুন কোন ওয়ার্ডটা হচ্ছে সঠিক, প্রেরণা এটা নাকি এটা, বলুন কোন বানানটা সঠিক, প্রেরণা এটা নাকি এটা, বলুন প্রেরণা কোনটা সঠিক, এটা নাকি এটা, ক নাকি খ, এটা ক আর এটা হচ্ছে কি খ, সবাই বলুন কোনটা ওয়ার্ড সঠিক, প্রেরণা, এটা হচ্ছে দন্তন্য, হ্যাঁ, প্রেরণা কোনটা সঠিক। দেখুন এখানে র ফালাস, এই র ফালা থাকার কারণে, এই র ফালা বা র থাকার কারণে আমি বুঝে গেছি এখানে কি হবে, মূর্ধন্যটা কারেক্ট। তাহলে এটাই হবে, এটাই হবে, হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, তাহলে আমরা এই একটা নিয়ম পড়ে ফেললাম। এক নাম্বার নিয়মে আমরা কি দেখলাম, রি, র, এই যে এটা, তারপর হচ্ছে কযুক মদিনাস্য, যেটা আসলে কযুক মদিনাস্য, তারপর হচ্ছে যে মদিনাস্য, এগুলো থাকলে কি ব্যবহার করব, নত্য এবং সত্য বিধান ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার রুলসে চলে যাই, হ্যাঁ, 2 নাম্বার রুলসে চলে যাচ্ছি। 2 নাম্বার রুলসে হচ্ছে আমরা যদি এইটা পাই, ট পাই, ঠ পাই, ঠ, ড, তারপর হচ্ছে এই ড মূর্ধন্য, অর্থাৎ ট বর্গীয় যদি ধ্বনিটা পাই, এই ধ্বনিটা পাইলেই আমরা কি ব্যবহার করব, মূর্ধন্য বা মদিনাস্য, দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করব, মানে যেখানে যেটা কাজ করবে আমরা এই দুইটাই ব্যবহার করব। ওকে, আচ্ছা, এরপরে যদি কোনো বিদেশি শব্দ পাই, এখন দেখুন এই দুইটা রুলস আমরা মুখস্থ করছি, দেখেন দুইটা রুলস আমরা মুখস্থ করছি। এই যে একটা রুলস, এগুলা থাকলে কি ব্যবহার করব, মূর্ধন্য স, আর এটা একটা ট বর্গীয় থাকলে কি হবে, মূর্ধন্য স। যেমন
আপনাকে যদি আমি এখানে একটা ওয়ার্ড লিখে দিই, ওয়ার্ড তো আমার মাথায় নাই, কি ধরনের ওয়ার্ড হতে পারে চ দিয়ে, এটা দিয়ে ট দিয়ে, আচ্ছা কণ্ঠ, কণ্ঠ বলেন, কণ্ঠর ক্ষেত্রে কি দিব? হ্যাঁ, মূর্ধন্য দিব নাকি দন্তন্য দিব? দেখেন, আপনাকে আমি বললাম কণ্ঠ, হ্যাঁ, আর হচ্ছে কোনটা এখানে আসলে মূর্ধন্য আছে নাকি দন্তন্য আছে? কোনটা বলেন, ক নাকি খ? ক নাকি খ? এটাও কিন্তু ক্ষয় হবে। হ্যাঁ, কণ্ঠ, এটা কিন্তু মূর্ধন্য হবে। একটা কবিতা আছে 9-10 থাকতে আমি পড়েছিলাম, ওই কবিতাটা আপনার মুখস্থ করতে হবে। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, তারপরে জানি কি, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেণুবিনা কঙ্কন কিনা, কল্যাণ সুনীত মণি, স্থানুধন্য পুণ্যপিনা, ফণি 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 অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, গৌণ কোন বন পানসান, চিক্কন নিক্কন তৃণ, কাপুনি বণিকে গুণ। এরকম একটা কবিতা আপনারা মুখস্থ করছেন কখনো? আমি 9-10 থাকতে মুখস্থ করেছিলাম। আবার বলতেছি, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেণুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীতর মণি, তারপর হচ্ছে স্থানস্থুন স্থূর্ণপূর্ণ বেণী, ফণিমণি, বিনকি বিনিকা গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা বণি, পানি পণি গণ কোন, সনপন শানসুন, চিক্কন নিক্কন তৃণ্য কপনি, বণিকে গুণ গণনা গণন পিনিকা পান্নপন বান। এরকম একটা কবিতা আছে, এটা আপনি যদি মুখস্থ পারেন মুখস্থ করে নেবেন। হ্যাঁ, কবিতাটা লিখলে অনেক সময় নষ্ট হয়ে যায়, আমি লিখতে যাচ্ছি না, কবিতাটা গুগল করে নিয়ে নেবেন কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা বই থেকে পড়ে নেবেন। ক্লাস 9-10 যে বাংলা বইটা আছে ওইটাতে দেখবেন, অথবা যে কোনো বইয়ে দেখবেন এই কবিতাটা থাকবে। হ্যাঁ, যে স্বভাবতই কখনো ন হয়, কোন জায়গায় মানে স্বভাবতই মূর্ধন্য হয়, মানে এইটা হচ্ছে নিয়ম ছাড়া। হ্যাঁ, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মনোচন, পরে হচ্ছে বেণুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মণি, স্থানস্থূন্য পুন বেণী, ফণি বণি অনুবিপণী গণিকা, তারপরে আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, গৌণ কোনো বনবানসান। এগুলো হচ্ছে স্বভাবতই কি হবে, মূর্ধন্য হবে। ওটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা মুখস্থ থাকবে আপনাদের বা মুখস্থ আছে। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে কোথায় কোথায় নত্যবিধান ব্যবহার করা যাবে না সেটা নিয়ে যদি এখন কথা বলি। হ্যাঁ, মূর্ধন্য এবং হচ্ছে মূর্ধন্যের স ব্যবহার করা যাবে না, এটাও একটু দেখতে হবে। ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। 1 নম্বর কথা, কোনো বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না। বিদেশি শব্দ, বিদেশি শব্দ, কারণ বিদেশি শব্দে সবসময়ই কি হবে, দন্তন্য হবে অথবা দন্ত স হবে, এই দুইটা হবে। বিদেশি শব্দে এই দুইটা হবে। হ্যাঁ, বিদেশি শব্দে এই দুইটা হবে। তারপরে ওই যে ত বর্গীয় যেটা, ত থ, ত থ ধ ধ দন্তন্য, এই বর্গীয় যে বর্ণগুলো আছে এগুলার পরে কি ব্যবহার করা যাবে না, দন্তস্ব এবং এইটা, এই দুইটা ব্যবহার করতে হবে, এই দুইটা ব্যবহার করতে হবে। মূর্ধন্য ব্যবহার করা যাবে না, এই দুইটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এদের ব্যবহার করতে হবে এটা। আচ্ছা আচ্ছা, একটা ব্যতিক্রম আছে, যেমন ক্রিয়াপদে, ক্রিয়াপদে আমরা ম্যাক্সিমাম ক্রিয়াপদ আছে যেগুলা, ক্রিয়াপদে আমরা মূর্ধন্য ব্যবহার করব, ঠিক আছে, এটা দেখুন একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। মূর্ধন্য ব্যবহার করব ঠিক আছে, বাট মদিনা স ব্যবহার করা যাবে না, দন্ত স ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরকম কিছু উদাহরণ আপনাকে দেখলে মোটামুটি পেয়ে যাবেন। যে আমরা উদাহরণ তো আমার মনে নাই, উদাহরণ মনে নাই, দেখে নিন পরে বই থেকে, মনে নাই আমার, মুখস্থ করে ফেলতে হবে। আমার মনে হয় এইটা পড়লেই হয়ে যাবে, আর এইখান থেকে আসলে তেমন ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আর প্রশ্ন আসবে কোন জায়গা থেকে, ওই যে কবিতা থেকে প্রশ্ন আসবে, এইখান থেকে নিয়ম থেকে প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে তাহলে ওই কবিতা থেকে আসবে, তাহলে ওই কবিতাটা লিখে গ্রুপে পোস্ট করে দিয়েন। হ্যাঁ, এটি SW, কবিতাটা লিখে গ্রুপে পোস্ট করে দিন। আমাদের 3 ক্লাসে ব্যাকরণের কিন্তু অলমোস্ট প্রায় 30% শেষ হয়ে গেছে, বুঝছেন? 3 ক্লাসেই 30% প্রায় শেষ হয়ে গেছে, তার মানে আমাদের ব্যাকরণের ক্লাস কিন্তু বেশি লাগবে না। অলমোস্ট আমাদের 10 থেকে 12টা ক্লাস করলে ব্যাকরণ কিন্তু শেষ হয়ে যাবে, বুঝছেন? 10 থেকে 12টা ক্লাস করলে আমাদের ব্যাকরণ কিন্তু শেষ হয়ে যাবে। আপনি দেখেন আমাদের যে সিলেবাসগুলো আছে
এটার প্রায় 30%-এর মতন শেষ হয়ে গেছে। আমি যদিও বলছি 15 ক্লাস নিব, হয়তো 15টা ক্লাসই নিব, কিন্তু আমাদের 10 ক্লাসে হয়তো ব্যাকগ্রাউন্ডটা শেষ হয়ে যাবে। আবার হচ্ছে পরবর্তীতে, হ্যাঁ সুন্দর হয়েছে আবৃত্তি। আরে ভাই আমি আবৃত্তি পারি না, আমি হচ্ছে মুখস্থ করছি মুখস্থ বলছি এরকম আর কি। দেখে দেখে আবৃত্তি করলে হয়তো একটু ভালো হইতো, সুন্দর করে বলা যেত। মাঝে মাঝে তুই যে আটকায় গেছি, মুখস্থ বলতে গেলে তো আটকায় যায়। কারো কোনো প্রশ্ন আছে আরো? নেক্সট ক্লাসে আমরা সন্ধি পড়বো, হ্যাঁ একটা ক্লাসে একটা সন্ধি শেষ করে ফেলবো, সন্ধি একটা ক্লাসে শেষ করে ফেলবো, সবাই থাকবেন। এরপরে হচ্ছে আমরা কারক বিভক্তি শেষ করে ফেলবো একটা ক্লাসে, হ্যাঁ এরপরে গিয়ে আমরা সমাসটা শেষ করে ফেলবো, সমাস। এরপরে আর তেমন কিছু থাকে না। বাগধারা আমি কি পড়াবো আর, বাগধারা তো আপনাকে মুখস্থ করাইতে হবে। তারপরে একটা জিনিস পড়াবো, এটা একটা শীট আছে আমার কাছে, ওইটাই পড়াবো। এক কথায় প্রকাশ পড়াবো কিছু জিনিস, এগুলো হচ্ছে মুখস্থের ব্যাপার। তারপরে হচ্ছে কিছু হচ্ছে শব্দের অর্থ পড়াইতে হবে, পারিভাষিক শব্দ যেগুলো বলা হয়, তাহলে শব্দের অর্থ পড়াবো। এগুলাই বাংলা থেকে আসলে আর তেমন কিছু নাই। আপনি যদি সন্ধি পড়েন, কারক বিভক্তি পড়েন, সমাস পড়েন, আর আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এগুলো পড়েন, তাইলেই মোটামুটি শেষ। আর একটা জিনিস হচ্ছে বাচ্চ পড়াইলে পড়ানো যায়, ওইটা ওই যে বয়সের যে রূপান্তরটা, এটা বাংলাতেও হয় অনেক সময়, এটা একটু দেখাই দিলাম, তাইলেই শেষ। বড় একটা চ্যাপ্টার ধ্বনি পরিবর্তন শেষ। আজকের একটা বড় ক্লাস ছিল, এটাও শেষ। আই হোপ মোটামুটি আমাদের অলমোস্ট অনেক কিছুই শেষ হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা হচ্ছে রেগুলার ক্লাসে উপস্থিত থাকবেন। আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে, হ্যাঁ সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপেই নজর রাখবেন, ওইখান থেকেই হচ্ছে আপডেট পাবেন। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেব কখন কয়টায় কি ক্লাস হবে। ওকে আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো, আর পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হতাশ হওয়ার কিছু নেই, ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু অপেক্ষা করতেছে। জাস্ট অপেক্ষা করুন আর পড়াশোনা চালিয়ে যান, তাহলেই হবে। ওকে, আল্লাহ হাফেজ।